আচ্ছা, পারমাণবিক কর্মসূচি এবং তাদের যে মিসাইল কর্মসূচি এবং পারমাণবিক কর্মী, এই দুটাকে তারা একটা স্বাধীন দেশ হিসাবে যেটুকু তাদের স্বাধীনতা থাকার কথা সেটুকু তারা চালাতে দিতে হবে এবং কেউ ইন্টারফেয়ার করতে পারবে না। সেকেন্ড হচ্ছে তারা একটা গ্যারান্টি ক্লজ চায় ফ্রম ইউএন অর JCPOA+5 এদের কাছ থেকে +1 এদের কাছ থেকে যে তারা যেন ইরানের উপরে যেন বা লেবাননের উপরে বা হিজবুল্লাহর উপরে অথবা হামাসদের উপরে যেন তারা ইসরায়েল এবং আমেরিকা যেন কখনো কোনো রকম আক্রমণ না করতে পারে। এইগুলি যদি মিট করে তাহলে আপনার এটা। আরেকটা জিনিস হচ্ছে যে ইরান কিন্তু হরমুজ কিন্তু খুলে দিয়েছে, কিন্তু কাদের জন্য? ফ্রেন্ডলি কান্ট্রিজ, এবং সেখানে কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের নাম আছে। বাংলাদেশ হলো এমন একটা দেশ যাদেরকে কিন্তু ইরান অ্যালাউ করেছে মানে পাস করার জন্য। ইভেন ইন্ডিয়াকে তারা কিন্তু অ্যালাউ করছে না, সুতরাং আপনি চাইনিজরা যেতে পারছে এবং কিছু কিছু সিলেক্টেড কান্ট্রিজ আর বলেছে কি যে যারা নাকি তেলের দাম ইউয়ানে পরিশোধ করে তারা যেতে পারবে। তো এখন দেখেন হরমুজের কন্ট্রোল এবং বাংলাদেশের সংকটের কথা কেন আসছে, মানে এটা কি একটা, এটাও কি একটা বাংলাদেশের সংকটের, শোনেন আমি আপনাকে বলি বাংলাদেশের সংকটের কেন আসছে। সংকট ব্যাপারটা হলো কি, এটা একটা গভর্নমেন্ট পলিসি। আমি গভর্নমেন্টে নাই, আমি বলতে পারবো না। এখন আমাদের মাননীয় সংসদ সদস্য আছে, উনি বলতে পারেন। গভর্নমেন্ট কিন্তু যত ট্রান্সপারেন্ট হবে মানুষের কাছে তত কিন্তু মানুষের কনফিডেন্স বাড়বে গভর্নমেন্টের উপরে। যখনই তারা ট্রান্সপারেন্ট হবে না তখনই কিন্তু তাদের, এটা মিলিটারিতে একটা কথা আছে, সেটা হচ্ছে যে অলওয়েজ কি বলে, ওভার এস্টিমেট দ্য এনিমিকে ওভার, মানে সিচুয়েশনটাকে ওভার এস্টিমেট করো এবং সেইভাবে প্রিপারেশন নাও, সো দ্যাট অসময়ে যেন তুমি সারপ্রাইজ না হও। তো এখন বাংলাদেশের মানুষকে যদি দেশের গভর্নমেন্ট যদি তাদেরকে যদি ইনফর্ম করে এক্স্যাক্টলি কি সিচুয়েশন আছে, তাহলে কিন্তু মানুষ একটা মানসিক প্রস্তুতি নিতে পারে। কিন্তু যদি এই ইনফর্মটা না করা হয়, এখানেই হলো প্রবলেম। এখানে যদি আপনি যত ওপেক হবে অথবা অস্বচ্ছ হবে তত মানুষের ভিতরে কনসার্ন বাড়বে, তাদের শঙ্কা বাড়বে, তারা ভয়ের মধ্যে থাকবে। বাংলাদেশের উচিত, আচ্ছা এর একটা ব্যাপার আরেকটা হলো কি, আমরা একটা খুব বাজে সময় এই ঘটনাটা ঘটেছে, একটা ট্রানজিটরি গভর্নমেন্ট, এটা মানে ইন্টারিম গভর্নমেন্ট শেষ, বিএনপি মাত্র ক্ষমতায় আসছে। এখন কিন্তু সমস্ত ব্যর্থতার জন্য আপনি বিএনপিকে দায়ী করলে কিন্তু এটা অনুচিত হবে এবং এটা অন্যায় হবে। আমি মনে করি যে প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা ট্রানজিশনাল পিরিয়ড থাকে, যে একটা ইনকামিং গভর্নমেন্ট অথবা ইনকামবেন্ট গভর্নমেন্ট আর হচ্ছে আউটগোয়িং গভর্নমেন্ট, তারা একটা ওভারল্যাপিং পিরিয়ড থাকে। এই পিরিয়ডের মধ্যে তারা একে অপরকে তথ্য জানায়, আমার কি স্টক আছে, কি বিপদ আছে, কি কি অ্যারেঞ্জমেন্ট আছে। বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেমটাই এমন যে আপনি যেদিন সংসদে নির্বাচন হলো 2 দিনের মধ্যে আপনি দায়িত্ব বুঝে নিলেন, আপনার কিন্তু কার কাছ থেকে দায়িত্ব বুঝে নিলেন এটার কিন্তু হ্যান্ড ওভার টেক ওভারের কোনো ব্যাপার নাই। এই যে একটা টেন্ডেন্সি, এই যে একটা ট্রেন্ড, দ্যাটস আ ভেরি ব্যাড প্র্যাকটিস। ইরান আর যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে যাই প্লিজ। তো এটা হলো যে সেই ব্যাপারটা হলো যে এই সমঝোতা কোনো সমঝোতা না, এটা একটা ব্রেক, এবং এই কন্টিনিউয়াস আপনার ফায়ারিং চলতেই থাকবে। ওই ইসরায়েলেরও এখন স্টক প্রাইস শেষ, তারা মাঝে মধ্যে আসবে আর ভ্যালু অফ, আর ইরানের কাছ থেকে তারা কিন্তু সেই রিটালিয়েটরি রেসপন্সটা পাবে। এবং এটা ইরান কিন্তু এখনো কি লুকিয়ে রাখছে নোবডি নোজ, এটা কোথা থেকে কি বের করছে। এরা যে দুইটা যে নতুন দুইটা আপনার হচ্ছে যে মিসাইল তারা ইউজ করে, একটা হলো আপনার হচ্ছে যে এটা কি বলে ভুলে গেলাম, যাই হোক ফাত্তা 2 এন্ড হলো খোরামশাহ 4। এই ফাত্তা 2 এবং খোরামশাহ 4 হচ্ছে সবচেয়ে বেশি ইফেক্টিভ মনে হচ্ছে এখন। তো এইটার কারণে তারা এখন পাগল হয়ে গেছে যে এখন তারা কিভাবে তারা কিভাবে অ্যাকচুয়ালি তাদের মিট করতে পারে। এর আগে একটা খবর এসেছিল যে ইরানে আমেরিকার একটা লজিস্টিক শিপকে ডুবিয়ে দেওয়া হয়েছে লোহিত সাগরে। এটার ব্যাপারে আমি কোনো স্পষ্ট কোনো তথ্য পাইনি, এবং সেখানে কথা ছিল যে 30,000 ইন্টারসেপ্টর সহ আসছিল। একটা ইন্টারসেপ্টরের দাম হলো $4 মিলিয়ন। টোটাল লস, ফিনান্সিয়াল লস কুড বি $58 বিলিয়ন। এখন বোঝেন অবস্থা যে এরকম, এটা যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু এই যুদ্ধ চালায় যাওয়া আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে সম্ভব না। সুতরাং তারা একটা কোনো রাস্তা খুঁজতেছে, এবং সেই রাস্তাটা কিন্তু তারা তৈরি করে না, বিকজ তাদের কোনো প্ল্যান বি ছিল না যে কিভাবে তারা এই অপশন থেকে উইথড্র, এই ওয়ার অপশন থেকে উইথড্র করবে, কিভাবে তারা একটা ডিল করবে সেটাও কিন্তু তারা ঠিক করে নাই। তারা ভাবছে যে রিজিম চেঞ্জ হয়ে যাবে,
তারা তাদের পাপেট গভর্নমেন্ট বসাবে এবং তারা ইচ্ছা মতো মানে উইন করবে। আর মেরিনের কথা যে আসছে, আমি আপনাকে একটা বলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, মেরিন কোরের যে প্ল্যানটা, এটা 93-তে আমি যখন আমেরিকায় ট্রেনিং করি তখন আমাকে ইরানের বন্দর আব্বাসকে ডিফেন্ড করার জন্য আমাকে পরিকল্পনা করতে বলা হলো যে মেরিন কোর অ্যাটাক করবে, তুমি এটাকে ডিফেন্ড করো। এবং ওই ডিফেন্স প্ল্যান অনুযায়ী কিন্তু মেরিন কোর কিন্তু ওই বন্দর আব্বাস কিন্তু তারা পায় নাই, নিতে পারে নাই। এবং পরে আমাদের সেই অনুশীলনটা দেড় দিন পরে আমাদের বন্ধ করে দিতে হয়েছে। তার মানে কি, যে ইরানের যে টেরেন কন্ডিশন, এই টেরেন কন্ডিশনে মেরিনরা কিন্তু দীর্ঘ সময় ধরে তারা কিন্তু ওই জায়গায় থাকতে পারবে না, এবং ফলো অন ফোর্স যেটা বলে আর কি, তাদেরকে যারা অনুসরণ করবে তাদের পক্ষে ওখানে সময় মতো পৌঁছানো সম্ভব না। সুতরাং এই দুইটা দিক থেকেই আমি, আর আজকের ব্যাপার 5টা AH-64 হেলিকপ্টার কিন্তু ধ্বংস হয়েছে, কারণ ধরা হয় যে এই হেলিকপ্টারগুলি ইউজ করা হয়েছিল মেরিন ল্যান্ডিং এর সুবিধার জন্য, কিন্তু ওই 5টা হেলিকপ্টারই কিন্তু তাদের কিন্তু ডিস্ট্রয় করা হয়েছে। এগুলি ছিল আপনার হলো কোস্টাল এরিয়াতে, বিভিন্ন রকম এয়ার ডিফেন্স সাইট ছিল, তারপরে হচ্ছে আপনার আপনার নেভাল কি বলে আপনার মিসাইল ছিল ফর এনগেজিং নেভাল শিপ। তো এই পজিশনগুলিকে এলিমিনেট করার জন্য তারা লঞ্চ করেছিল, এবং ওখানে 5টা হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এটা এই তথ্যটা আছে, বাট এটা যদিও মিডিয়াতে কোথাও আসেনি, কারণ ইসরায়েলে এবং আমেরিকায় দুই জায়গায় কিন্তু মিডিয়ার উপরে কিন্তু সাংঘাতিক কন্ট্রোল দেওয়া হয়েছে, এবং তাদের লসগুলিকে জানানো হচ্ছে না। তো এই জন্য সারা বিশ্ব কিন্তু একটু অন্ধকারে আছে আমি বলবো। তো আমরা যে রিপোর্ট পাচ্ছি সেগুলো কিন্তু বেসিক্যালি ইরান থেকে পাচ্ছি না। পরশুদিন যে মানে ওই যে 48 ঘন্টা আলটিমেটামের পরে ইরান যে বলল যে তাদের কাছে এমন জিনিস আছে মানুষ চমকে যাবে। হ্যাঁ, যুক্তরাষ্ট্র আসলেই তো তাই, আসলেই তো তাই। সেটা কি তারা তো অপেক্ষা করছে, বের করেছে নাকি? নিশ্চয়ই কোনো নতুন মিসাইল সিস্টেম। ব্যাপারটা হলো কি, যে 2025-এ যে 12 দিনের যে যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধে কিন্তু তারা মিসাইলগুলো মেরে এই মিসাইলগুলির যে ডেফিসিয়েন্সিগুলি বা এটার কি অসুবিধাগুলি, এগুলি কিন্তু তারা আইডেন্টিফাই করে এই নিউয়ার ভার্সনটা তারা তৈরি করে ফেলেছে। আর এটার জন্য কিন্তু তাদের কারো কাছে যেতে হয় নাই, এই এই টেকনোলজি তারা নিজেরাই পাচ্ছে। আরেকটা জিনিস হলো, তাদের কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমে যে তাদের যে টার্গেট অ্যাকুইজিশন যেটা বলে আর কি, যে কোন লক্ষ্যবস্তুতে মারবো, এটা কিন্তু রাশিয়া এবং চায়না দুজন তাদেরকে দিচ্ছে। সুতরাং তাদের জন্য এয়ার ডিফেন্স নিয়ে তাদের যে রাডার সাইটগুলো ধ্বংস হয়ে গেছে, ভালো কথা, তাতে তো তাদের যুদ্ধ চালাতে অসুবিধা হচ্ছে না, বিকজ তারা তো এটা পাচ্ছে রাশিয়া এবং চায়নার কাছ থেকে। তো এটাই হলো আপনার, আমি বলবো যে ইরান এখনো তাদের সক্ষমতা আছে, এবং ইরানকে আসলে জয় করা সম্ভব না কোনো ওয়েস্টার্ন পাওয়ার। এই জন্যই কিন্তু ইউরোপিয়ানরাও তারা বলেছে যে ইট ইজ ইম্পসিবল। এবং 2008 সালে আমি আরেকটা কথা বলি, 2008 সালে আমি ইরান আক্রমণের একটা কনফারেন্স হয়েছিল আপনার 2008 সালে আমেরিকা প্ল্যান করেছিল, এবং এই কনফারেন্সটা হয়েছিল ইংল্যান্ডের চ্যাটাম হাউস আর রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্টাডিজ। তারা একত্রে মিলে একটা পরিকল্পনা করছিল যে আসলে ইরানকে কি সামরিক অভিযানের মাধ্যমে দখল করা যায় কিনা। এবং 5 সপ্তাহ ধরে কিন্তু এই অ্যানালাইসিস হওয়ার পরে ওইটা আমার হাজির হওয়ার একটা সুযোগ ছিল। ওই সময় আমি ছিলাম ওই রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্টাডিজে, এবং ওইখানে তারা সিদ্ধান্তে এসেছে যে ইরানে কোনো সামরিক অভিযান চালিয়ে ইরানকে দখল করা সম্ভব নয়। এই জন্য কিন্তু 2008 সালে কিন্তু একবার ট্রাই করেছিল। তো 93 থেকে তার প্ল্যান করতেছে, তো 93 থেকে 2008, এরপরে 2008-এ ট্রাই করলো, তখনও পারে নাই। সুতরাং এটা যে পারবে না এটা তারা জানতো, বা ট্রাম্প এটা মানতে রাজি না, বিকজ ট্রাম্প ইজ নট এ প্রফেশনাল পলিটিশিয়ান, এবং সে প্রফেশনাল লোকদের কথাও শোনে না। সুতরাং তার যা হবার আমেরিকান জনগণ তাদের যে ভোগান্তি, সেটা আমার মনে হয় ট্রাম্পের হাত দিয়ে শুরু হবে, এবং এটা অলমোস্ট প্রায় নিশ্চিত। আগামী 3 থেকে 10 বছরের মধ্যে আমরা বোধহয় we are not going to see the America what we saw in last 10, 20, 30, 40 years. এটাই আমার ধারণা।